পর্বে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই, ফ্লো চার্টটা একটু বলে রাখি কিভাবে পুরো বিষয়টা কাজ হবে। তার আগে আরো একটা জিনিস একটু বলে রাখা ভালো, ওয়েবসাইটটা কিন্তু এখনো ডিজাইন হচ্ছে। আগামী 30শে জুলাই, যেটা স্টেট থেকে আমাদেরকে বলা হয়েছে, আগামী 30শে জুলাই ওয়েবসাইটটা অফিসিয়ালি লঞ্চ করবে বা অফিসিয়ালি কাজ করতে শুরু করবে। এখনো পর্যন্ত আমাদেরকে যেটুকু বলতে বলা হয়েছে যে আপনাদের কাছে পুরো বিষয়টা একটু তুলে ধরার জন্য বা দেখানোর জন্য, যাতে আপনারা আগে থেকেই পরিচিত থাকেন এবং বিষয়টা সম্পর্কে আপনারা অবগত থাকবেন। তো ফ্লো চার্টটা এইভাবেই তৈরি করা হয়েছে বা করা হচ্ছে। সেটা হচ্ছে প্রথমে যে অ্যাপ্লিক্যান্ট টিচার অর্থাৎ টিচার আবেদন করছে, তার আবেদন করার পর তিনি যখন আবেদনটাকে ফরওয়ার্ড করবেন, সেটা এইচওআই এর লগ ইনে চলে যাবে, অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকা বা টিআইসি যিনি রয়েছেন তার লগ ইনে চলে যাবেন। তিনি ওই তার লেভেলে যখন ঢুকে তিনি যখন কাজ করবেন, তিনি দেখার পর তিনি যদি ফরওয়ার্ড করেন তাহলে ওটা চলে যাবে ডিআই এন্ডে, অর্থাৎ টিচার টু এইচওআই টু ডিআই, এবং ডিআই থেকে ওইটাকে আবার পাঠানো হবে এসএসসি তে, অর্থাৎ টিচার টু এইচওআই টু ডিআই টু এসএসসি। দ্যাট ইজ দ্য ফ্লো চার্ট। এই ফ্লো চার্টে বিষয়টা কাজ হবে। তো একটু বলে নেওয়া ভালো, তারও পুরো বিষয়টা আমাদের এই যে টিচার ট্রান্সফার পোর্টাল, যেটা উৎসশ্রী নামে আসছে বা হবে, সেটা হচ্ছে পুরোটা বেসড অন জেনারেল টিচার ট্রান্সফার রুল 2015। 2015 সালে যে জেনারেল টিচার ট্রান্সফার রুল বেরিয়েছিল, আমি ইতিমধ্যেই গ্রুপে ওই রুলটা শেয়ার করেছি। আপনারা নিশ্চয়ই আগে থেকে অনেকেই পরিচিত রয়েছেন, যারা নতুন বা পরিচিত নেই আমি আশা করব তারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। ওই যে 2015 যে টিচার ট্রান্সফার রুল, অর্থাৎ জিও নাম্বার 159 দিয়ে বেরিয়েছিল 27/2/2015-তে, ওই রুলে যে আইন বা যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু এই জিনিসটাকে দাঁড় করানো হয়েছে। শুধুমাত্র ডিফারেন্সটা কি, আগে যেটা ম্যানুয়ালি হতো অর্থাৎ থ্রু পেপার ওয়ার্কস হতো, এখন সেটা অনলাইনেই হবে। এইটাই হচ্ছে বিষয়। এবং আরো একটা জিনিস একটু মেনশন করে রাখা দরকার, আমরা এই যে আলোচনা করতে বসেছি, এইটা কিন্তু শুধুমাত্র প্রথম পর্বে ডিপার্টমেন্ট শুধুমাত্র সেকেন্ডারি টিচারদের জন্য চালু করতে চলেছে, অনলি সেকেন্ডারি টিচার্স। কোনো নন টিচিং স্টাফ কিন্তু আপাতত এই পোর্টালের মাধ্যমে আপাতত আবেদন করতে পারবেন না। তিনি আবেদন করতে পারবেন যখন ডিপার্টমেন্ট তাদেরকে সেই সুযোগ দেবে বা নোটিফিকেশন করবে, তারপরে তারাও আবেদন করতে পারবেন। আগামী দিনে আপনারা জানেন প্রাথমিক শিক্ষকদের জন্য এটা চালু হতে চলেছে। তার জন্য যাতে বিভিন্ন লেভেলে শিক্ষকদের জন্য, যেহেতু এটাকে নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে, তাই এখানে এসআই সাহেবদেরও থাকার জন্য ডিআই সাহেব বলেছিলেন, আমি তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। যাই হোক, এইটা গেল মোটামুটি একটা ওভারভিউ। তো আমি স্ক্রিনটা শেয়ার করব এবং স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে কিভাবে মোটামুটি কেমন দেখতে হবে, ডিজাইনটা কিভাবে হবে, কিভাবে কাজ হবে, সেটা শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জিনিসটা একটু বলতে যাব। ইতিমধ্যে আপনাদের মধ্যে যা প্রশ্ন থাকবে, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের কাছে যা প্রশ্ন থাকবে প্রশ্নগুলো দয়া করে যখন আমরা প্রেজেন্টেশনটা রাখবো তার মধ্যে করবেন না, কারণ তাহলে আমাদের একটু অসুবিধা হয়। তো প্রশ্নগুলো নেওয়ার জন্য আমরা শেষে একটা অবশ্যই সেশন রাখবো, মিনিমাম তো 30 মিনিটের একটা সেশন থাকবে, যেখানে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং বেশ কিছু এফএকিউস যেগুলো প্রশ্নগুলো হয় আর কি, সেগুলো আমাদের কাছে অলরেডি প্রিন্টেড ফর্মেই রয়েছে, আমরা সেগুলো আপনাদের সঙ্গে এই সেশনের পরে শেয়ার করে দেব। তো আমি একটুখানি আপনাদের কাছে একটু 30 সেকেন্ড সময় চাইছি আমি স্ক্রিনটা শেয়ার করার জন্য বা রেডি করার জন্য। ইতিমধ্যে একটু বলে নি, যাদের মাইক্রোফোন গুলো অন আছে, সেগুলো একটু দেখে নিন, মাইক্রোফোন গুলো যাতে মিউট করে দেওয়া যায়। কটা আছে? একটাই আছে। শোভন, মাইক্রোফোনটা একটু অফ করো ভাই। শোভন, মাইক্রোফোনটা অফ করো তোমার মাইক্রোফোনটা। হ্যাঁ,
আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? গৌতম বাবু একটু রেসপন্স করবেন। হ্যাঁ দেখতে পাচ্ছি। আর একটু বড় করুন, একটু জুম করুন। হ্যাঁ ঠিক আছে একদম ঠিক আছে। ওকে ওকে ওকে, একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ফোনগুলোকে যদি একটু রোটেট নিয়ে নেন, রোটেট মোডে নিয়ে নেন এবং স্ক্রিনটাকে স্ট্রেচ করে বড় করে নেন, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। প্রত্যেকে ফোনটাকে রোটেট মোডে নিয়ে নেন এবং স্ক্রিনটাকে একটুখানি যে গুগল মিটের যে সাউন্ডটা রয়েছে ওটাকে স্ট্রেচ করে বড় করে নেন, ফুল স্ক্রিন করে নেন, তাহলে দেখতে আপনাদেরও সুবিধে হবে। মিলন বাবু সাউন্ডটা মিউট করুন। আচ্ছা, আমি শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন iOSMS এর যে আমাদের ভার্সন যে 2 রয়েছে, প্রথমে যখন শিক্ষকরা এই পোর্টালটার মধ্যে গিয়ে একজন অ্যাপ্লিক্যান্ট মানে শিক্ষক বা শিক্ষিকা তিনি এইচএম নিজেও হতে পারেন, আমি আগেই বলে রাখি এইচএম নিজেও হতে পারেন, কোনো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইও হতে পারেন। তো যখন একজন সেকেন্ডারি লেভেলের কোনো শিক্ষক বা শিক্ষিকা আবেদন করবে, প্রথমে তাকে এই জায়গাতে যেতে হবে iOS ভার্সন 2 তে, যেখানে দেখুন রেড কালারে একটা বক্স করে দেওয়া রয়েছে টিচার ট্রান্সফার। তো টিচার ট্রান্সফারে যখন তিনি ক্লিক করবেন তখন এই রকম একটা লগ ইন করার জন্য একটা ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে ওএসএমএস টাইপ থাকবে সেকেন্ডারি, করতে হবে সেকেন্ডারি, একটা সাব ডিভিশন অর্থাৎ তার যে নিজের সাব ডিভিশন সেটা সবই, এগুলো কিন্তু ড্রপ ডাউন মেনু থেকেই নিতে হবে। সাব ডিভিশন তিনি চুজ করবেন, তারপরে যেটা বসাতে হবে ওই শিক্ষক বা শিক্ষিকার 8 ডিজিটের যে কোড, ইউনিক কোড, 8 ডিজিটের ইউনিক কোড, অর্থাৎ যে আলফা নিউমেরিক কোড যেটা রয়েছে তাদের প্রোফাইলে সেই কোড, তারপরে তার প্যান কার্ডের নাম্বার অর্থাৎ প্যান নাম্বার, এবং একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা দিয়ে তাকে লগ ইন করতে হবে। এইটা গেল প্রথম পর্যায়। লগ ইন করার সময় তার একটা ফোনে ওটিপি আসবে, এক্ষেত্রে একটু বলে রাখা ভালো, উল্লেখ করে রাখা ভালো, কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি ফোন নাম্বার বা ইমেল আপডেট করার প্রয়োজন হয় না হলে ওটিপি পেতে সমস্যা হবে। তো ফোন নাম্বার বা ইমেল যদি আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা আগে থেকেই যেন প্রধান শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করে নেন, এটা আপনারা একটু জানিয়ে দেবেন। তো ওটিপি আসার পর সেই ওটিপি দিয়ে এইখানে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে ওটিপি তারা এন্টার করবে, সেই ওটিপিটা এন্টার করার পর তারা প্রসিড করবে। প্রসিড করার পর ঠিক এইরকম একটা পেজ আসবে, এটা দেখা যাচ্ছে তো গৌতম বাবু? একটু ওকে ওকে ওকে। তো এইরকম একটা পেজ আসবে যেখানে ওয়েলকাম অমুক 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 বলে তার ওখানে যেগুলো ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছেন এগুলোকে হেজ করে দেয়া রয়েছে, হেজি করে দেয়া রয়েছে কারোর পার্সোনাল ডিটেলস ইত্যাদি যাতে না আমরা দেখতে পাই। তো ওয়েলকাম অমুক, তার কোড, তার জেন্ডার, একাডেমিক সেকশন, সাবজেক্ট, স্কুল নেম, ক্যাটাগরি, স্কুলের ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট নেম এবং সাব ডিভিশন নেম, এটা কিন্তু বাই ডিফল্ট নিয়ে নেবে। অর্থাৎ ওএসএমএস এ যে ডাটাটা রয়েছে, যে ডেটাটা এতদিন রয়েছে সেই ডেটার ভিত্তিতে এটা কিন্তু অটোমেটিক ফেচ করে নেবে। এবং এখানে দেখুন দুটো মেন মেনু দেখা যাবে, একটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট আর তারপরে থাকবে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট। যদি সেলফ, এখানে যেটা কাজ করতে হবে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্টে কাজ করতে হবে। সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন পাওয়া যাবে, এক হচ্ছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার এবং দুই ভিউ সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার স্ট্যাটাস। এই দুটো জিনিস থাকবে। তো এর মধ্যে আমাদের মূলত যেটা বিষয় নিয়ে কাজ করতে হবে শিক্ষকদের সেটা হচ্ছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার। এই অপশনটাতে তারা ক্লিক করবে। যখন সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফারে ক্লিক করবে তখন এই রকম একটা নেক্সট পেজ ওপেন হবে, যেখানে দেখুন ওখানে দেওয়া আছে স্টেপস ফর সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার মেনশন বিলো, এইভাবে করতে হবে। প্রথমেই দেখুন ওপরে একটা থাকবে গ্রিন কালারে একটা ইয়ে রয়েছে, ডাউনলোড গাইডলাইন অফ টিচার ট্রান্সফার।
আমাদেরকে যেটা বলে দেওয়া হয়েছে, আপনারা শিক্ষক বা শিক্ষিকাদের অবশ্যই এইখানে প্রথমে যে ম্যানুয়ালটা দেয়া থাকবে, অর্থাৎ যে গাইডলাইনটা দেয়া থাকবে, সেটাকে ডাউনলোড করে আগে পড়তে বলবেন, না হলে ওরা ভুল করবে, আপনাদের কাছে এসে বারবার বিরক্ত করবে। তো প্রথমে ওদের যেটা করতে বলা হবে সেটা হচ্ছে এই যে ডাউনলোড গাইডলাইন অফ টিচার ট্রান্সফার, এই জায়গাটাতে ক্লিক করে ওরা এই ম্যানুয়ালটাকে ডাউনলোড করবে এবং আগে নিজেরা পড়ে নেবে। এটা খুব ছোট্ট একটা গাইডলাইন থাকবে, যেটা ওদের পড়ে নিতে বেশি সময় লাগবে না। আচ্ছা, পড়া হয়ে যাওয়ার পর তারা এবারে কাজটা করতে পারবেন। এখানে দেখুন প্রথম একটা ডায়লগ বক্স ওপেন থাকছে, সেটাতে প্রেফার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, স্কুল, অর্থাৎ এখানে ওই শিক্ষক কোন ডিস্ট্রিক্টের কোন সাব ডিভিশনের কোন স্কুলে যেতে চাইছেন, কোন ডিস্ট্রিক্টের কোন সাব ডিভিশনের কোন স্কুলে যেতে চাইছেন, এইভাবে তাকে চয়েস দিতে হবে। ওই 2015 যে ট্রান্সফার রুল রয়েছে সেখানে যেটা বলা রয়েছে সেটা অনুসারে এখানে একজন শিক্ষক বা শিক্ষিকা, অর্থাৎ একজন অ্যাপ্লিক্যান্ট, আমরা এবারে শিক্ষক শিক্ষিকা না, একজন অ্যাপ্লিক্যান্ট হিসাবে ধরবো, একজন অ্যাপ্লিক্যান্ট ম্যাক্সিমাম 3টি চয়েস দিতে পারবেন। তো প্রথমে তিনি একটি চয়েস দিলেন, দেওয়ার পরে দেখুন ঠিক ওই বক্সের উপরে আরো একটা গ্রিন কালারের বর্ডার করা রয়েছে, অ্যাড মোর ডিস্ট্রিক্ট, অ্যাড মোর ডিস্ট্রিক্ট, তিনি ওখানে ক্লিক করবেন। অ্যাড মোর ডিস্ট্রিক্ট করার সঙ্গে সঙ্গে আরো একটা রো ওপেন হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। সেখানে তিনি আবার একইভাবে ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং স্কুল চয়েস করবেন। দেন তিনি আরো একটা করবেন, অ্যাড মোর ডিস্ট্রিক্ট বলে আরো একটা রো ক্রিয়েট করবেন, এবং এইভাবে তিনি 3টে কিন্তু সর্বাধিক করতে পারবেন, 3টি সর্বাধিক করতে পারবেন। এখানে যে সিস্টেমে দেয়া রয়েছে 3টি সর্বাধিক করতে পারবেন অ্যাড মোর ডিস্ট্রিক্ট করে। এবং একটা জিনিস এখানে একটু বলে দেওয়া ভালো, গতদিনে আমাদের যেটা স্টেট লেভেলে বলে দিয়েছিলেন, এখানে কিন্তু তিনি যে সাব ডিভিশনে কোনো একটা যদি সাপোজ কোনো একজন চয়েস করছে আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের কোনো একটা সাব ডিভিশন, তো সেখানে যখন তিনি সাব ডিভিশনটা চুজ করবেন, সেখানে ওই সাব ডিভিশনে যত গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল রয়েছে তার সব লিস্ট কিন্তু ওখানে থাকবে, ওই স্কুল ড্রপ ডাউন মেনুর মধ্যে থাকবে। এবং পাশে ওখানে আরো একটা বাটন থাকবে যে ভ্যাকান্সি স্ট্যাটাস, ভ্যাকান্সি স্ট্যাটাস, অর্থাৎ ওই শিক্ষক তার তো ক্যাটাগরি অলরেডি ওএসএমএস থেকে নেওয়া রয়েছে, তিনি যে ক্যাটাগরিতে আবেদন করছেন তার ওই ক্যাটাগরি অনুসারে তিনি যে আবেদন করছেন, তিনি যে স্কুলের জন্য চুজ করছেন বা যে স্কুল পছন্দ করছেন সেখানে ভ্যাকান্সি আছে কি না ওটা কিন্তু ভেরিফাই করে নেওয়ার ব্যবস্থা থাকবে। তো এইভাবে তিনি 3টে স্কুল তার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস করে দিলেন, এবং এখানে একটা রিজন থাকবে, ওই রিজনটাও ড্রপ ডাউন মেনুর মধ্যে থাকবে। এবং শেষে এই রিজনটাকে সিলেক্ট করার পর, আমি রিজনটাকে নিয়ে পরে আসছি, রিজনটাকে ইলাবোরেট করতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না। রিজনটাকে সিলেক্ট করার পর শেষে একটা চেক বক্স রয়েছে যেখানে একটা ডিক্লারেশন রয়েছে, সেই ডিক্লারেশনটা দিয়ে তাকে প্রসিড করতে হবে। এবারে আমরা চলে যাব রিজন বা গ্রাউন্ড। আমরা জানি যে 2015 জেনারেল মিটিং করছি সারাদিন, আপনি রেখে যান, পরে দেখে নেবো। আচ্ছা, 2015 যে গাইডলাইন রয়েছে, 2015 যে জেনারেল ট্রান্সফার অফ টিচার্সদের যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনে যে যে রিজনের কথা দেয়া রয়েছে, অর্থাৎ যে যে গ্রাউন্ড দেয়া রয়েছে, এই গ্রাউন্ডগুলো এখানেই রয়েছে। আমরা মূলত দেখুন, আমরা যখন যে ফিগার 5 এর নিচে দেখবেন, আমরা ফিগার 5.1 এবং ফিগার 5.2 তে আমরা যখন যাব, এই যে 5 এর এ এবং 5 এর বি, আমরা যে গ্রাউন্ড গুলোকে দেখতে পাবো, আমি মোটামুটি বলে দিই, মূলত গ্রাউন্ড গুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে, গ্রাউন্ড গুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে, যার প্রথম যে গ্রাউন্ড তার আবার 2টো সাব ক্যাটাগরি রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি, প্রথম যে গ্রাউন্ড সেটা হচ্ছে মেডিকেল রিজন সেলফ, প্রথম গ্রাউন্ডটা হচ্ছে মেডিকেল গ্রাউন্ড, সেটাকে 2টো ভাগে ভাগ করা আছে, মেডিকেল রিজন সেলফ আর মেডিকেল রিজন আদার্স। দেখুন আপনারা ফিগার যেটা 5D যে ফিগারটা দেখা যাচ্ছে, ওখানে মেডিকেল রিজন আদার, অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডটাকে 2টো ভাগে ভাগ করা রয়েছে, মেডিকেল সেলফ আর মেডিকেল আদার। তো
এইভাবে দুটো গ্রাউন্ডে মেডিকেলটাকে ভাগ করা হয়েছে। এখানে একটু জিনিস কয়েকটা জিনিস একটু মেনশন করে দেওয়া ভালো। ওই জেনারেল ট্রান্সফার রুল অনুসারে মেডিকেল গ্রাউন্ডে একজন অ্যাপ্লিক্যান্ট তখনই অ্যাপ্লাই করতে পারবেন যদি তার বিশেষ কিছু ধরনের যে ডিজিজ যেগুলো ওখানে মেনশন রয়েছে সেগুলোতে যদি তিনি সাফার করেন। অর্থাৎ কি কি সেগুলো আছে, যেমন আছে রেনাল ফেলিওর, থ্যালাসেমিয়া, ক্যান্সার, ম্যালিগন্যান্ট ডিজিজ, সিরিয়াস গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার, এই রকম রয়েছে। এক্ষেত্রে যদি তিনি এর কোনো একটা বাছেন, অর্থাৎ মেডিকেল গ্রাউন্ডে যদি তিনি কোনো একটা বাছেন, তাহলে কিন্তু তাকে এর সাপোর্টে তার মেডিকেল ডকুমেন্ট আপলোড করতে হবে। অর্থাৎ তিনি যদি মেডিকেল গ্রাউন্ডে নিজের জন্য অ্যাপ্লাই করেন অ্যাপ্লিক্যান্ট, সেক্ষেত্রে তার সাপোর্টে একটা মেডিকেল ওই যে তিনি গ্রাউন্ড পাচ্ছেন তার সাপোর্টে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে বলে রাখা ভালো, ওই ডকুমেন্ট কিন্তু 200 কেবির বেশি হবে না। ওই ডকুমেন্টের সাইজ 200 কেবির বেশি হবে না। সুতরাং অ্যাপ্লিক্যান্ট যখন সেটাকে আপলোড করবেন, তাকে এইটা মাথায় রাখতে হবে, তিনি যে ডকুমেন্টটা আপলোড করছেন সেটা জেপিইজি ফর্মে বা পিডিএফ ফর্মে হোক, সেটা কিন্তু 200 কেবির বেশি হবে না। এটা গেল মেডিকেল গ্রাউন্ড ফর সেলফ। তো এরপরে ওইখানে দেখুন সবই ড্রপ ডাউনে থাকবে, চুজ ডিজিজ, আপলোড ডকুমেন্টস, whether receive transfer order while in present school or post। অর্থাৎ তিনি কি এই স্কুলে কি এই পোস্টে আগে কোনো ট্রান্সফার অর্ডার পেয়েছেন? নো। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ওই ট্রান্সফার রুলে যেটা বলা রয়েছে, কোনো অ্যাপ্লিক্যান্ট তখনই আবেদন করতে পারবেন যদি তিনি কোনো স্কুলে ওই পোস্টে, অর্থাৎ ওই স্কুলে ওই পোস্টে মিনিমাম 5 ইয়ার সার্ভিস করে থাকেন। অর্থাৎ 5 বছরের কম সার্ভিস করে থাকলে তিনি কিন্তু আবেদন করার জন্য এলিজিবল হবেন না। অর্থাৎ ওই স্কুলে ওই পোস্টে মিনিমাম 5 বছর তাকে চাকরি করতে হবে। আরো একটা জিনিস বলা আছে দেখুন ওইখানে, ইন কেস অ্যাপ্লিক্যান্ট ইজ আন্ডার অর্ডার অফ সাসপেনশন অর ডিপি বা জুডিশিয়ালি প্রসিডিং, যদি অ্যাপ্লিক্যান্টের এগেনস্টে কোনো সাসপেনশন থাকে, ডিসিপ্লিনারি প্রসিডিং থাকে বা কোনো জুডিশিয়াল কোনো প্রসিডিং থাকে, তাহলে কিন্তু তিনি আবেদন করতে পারবেন না। ওখানে নো করা আছে, ওটাকে যদি তিনি ইয়েস করে দেন তখন কিন্তু তার অ্যাপ্লিকেশনটা আর নেক্সট ফরওয়ার্ড করতে পারবেন না বা প্রসেস করতে পারবেন না, নেক্সট আর প্রসেস করতে পারবেন না। এটা গেল মেডিকেল রিজন। নেক্সট যেটা মেডিকেল রিজনের আরো একটা ভাগ রয়েছে, সেটা আমি একটু আগে যেটা বলছিলাম ফিগার 5D তে যেটা দেখানো রয়েছে, সেটা হচ্ছে মেডিকেল রিজন ফর আদার্স। এখানে মেডিকেল রিজন ফর আদার্স মধ্যে কে কে আসতে পারে, ওই গাইডলাইনে যেটা বলা রয়েছে, পরিবারের যে কেউ, মানে তার নিজের পরিবারের যে কেউ, অর্থাৎ বাবা মা, স্ত্রী, সন্তান, তাদের ক্ষেত্রেও তিনি এইটা সিলেক্ট করতে পারেন। গ্রাউন্ড গুলো অলমোস্ট সেম এবং এক্ষেত্রেও তাকে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। এবং পরের যে প্রসেস গুলো আছে আপনারা দেখুন, ওগুলো কিন্তু সেম রয়েছে, অর্থাৎ ইয়েস নো করে তাকে প্রসেস করতে হবে। তো আমরা প্রথমে মেডিকেল গ্রাউন্ড এবং তার যে দুটো রয়েছে, ভাগ রয়েছে, সেটাকে নিয়ে আলোচনা করলাম। এরপর আমরা চলে যাব ফিমেল টিচার ট্রান্সফার গ্রাউন্ড। দেখুন এরপরে যেটা, এগুলো আপনাদের কাছে খুবই আসবে, এগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফিমেল টিচার ট্রান্সফার গ্রাউন্ড, ফিমেল টিচার ট্রান্সফারদের ক্ষেত্রে এখানে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে মূলত এদের যে গ্রাউন্ডটা থাকবে, এটা দেখবেন ওই জিওতেও রয়েছে, সেখানে ডিউ টু ডাইভোর্স অর ডেথ অফ হাজব্যান্ড। কোন ফিমেল টিচার যদি তার ডাইভোর্স অর হাজব্যান্ডের ডেথ হয়ে থাকে, সেক্ষেত্রেও তিনি আবেদন করার সুযোগ পাবেন। এবং সেখানে তার সাব রিজনের মধ্যে ড্রপ ডাউনে এগুলো দেয়া থাকবে, এবং সেক্ষেত্রে তার ডাইভোর্স হয়ে থাকলে ডাইভোর্সের পেপার, বা যদি ডেথ হয়ে থাকে স্পাউসের, সেক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেট এক্ষেত্রে আপলোড করতে হবে। এবং পরের গুলো কিন্তু একই রয়েছে, সেইভাবে তাকে এগিয়ে যেতে হবে। এরপরের যে রিজনটাতে আমরা চলে যাব সেটা হচ্ছে টিচার। দেখুন, টিচার অফ এজ 57 অ্যান্ড মোর, অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিক্যান্টের বয়স 57 বেশি এবং তারা অন্য ডিস্ট্রিক্টে পোস্টিং রয়েছে, এদের ক্ষেত্রেও বিশেষভাবে নজর দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত শিক্ষকদের বয়স 57 বছরের বেশি এবং তারা অন্যান্য ডিস্ট্রিক্টে পোস্টিং রয়েছে, তাদের এক্ষেত্রে নজর দিতে হয়, তাদের ক্ষেত্রেও নজর দেওয়া হবে। এবং এক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তার যে অ্যাকচুয়াল অ্যাড্রেস, অর্থাৎ তার যে পার্মানেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসের সাপেক্ষে কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। পরের গুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল একই থাকছে।
এরপরে আমরা চলে যাব যেটা দেখুন ফিজিক্যাল একটা রয়েছে, দেখুন আমরা যে পিকচার এখানে বলছে 5F, পিকচার 5F, ওখানে দেখুন একটা চলে পাচ্ছি ফিজিক্যালি ডিসেবল অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। যদি কোনো অ্যাপ্লিক্যান্ট তার যদি ডিসেবিলিটি ফিজিক্যাল ডিসেবিলিটি যদি 40% অ্যাভাব থাকে সেক্ষেত্রে তিনিও আবেদন করবেন এবং এই আবেদন করার সময় তার যে ডিসেবিলিটি সার্টিফিকেট সেটা তিনি এখানে আপলোড করবেন এবং বাদ বাকিটা একই। পরের যেটা আরো একটা গুরুত্বপূর্ণ রিজন দেওয়া রয়েছে সেটা হচ্ছে এনি আদার রিজন। এনি আদার রিজন, এই এনি আদার রিজনের মধ্যে কিন্তু অনেক বিষয় থাকবে। এনি আদার যে রিজন এর মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু কভার করবে। কি কি কভার করবে? ড্রপডাউন মেনুগুলোর মধ্যে যেগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে প্রথমে থাকবে স্পাউসের প্লেস অফ পোস্টিং যদি দূরে হয়, অর্থাৎ কোনো একজন যিনি আবেদন করছেন তার থেকে যদি তার স্বামী বা স্ত্রীর প্লেস অফ পোস্টিং যদি দূরে হয় সেখানে 250টা ক্যারেক্টারের মতো একটা বক্স দেওয়া থাকবে, সেখানে তাকে টাইপ করতে হবে এবং তার সপক্ষে ডকুমেন্টস দিতে হবে। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা একই ডিস্ট্রিক্টে হয়তো পোস্টিং আছে, একই ডিস্ট্রিক্টে পোস্টিং আছে কিন্তু বাড়ি থেকে অনেক দূরে রয়েছে, সেক্ষেত্রে তিনিও করতে পারবেন এবং তার সপক্ষে ডকুমেন্টস দিতে হবে। এক্ষেত্রে একটা জিনিস একটু বলে রাখা ভালো, যেটা আমাদের স্টেট লেভেলের মিটিংয়েও বলে দেওয়া হয়েছে, যে সার্ভিস বুকে যে অ্যাড্রেসটি রয়েছে অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার সার্ভিস বুকে যে অ্যাড্রেসটি রয়েছে অথবা এসএসসি থেকে যখন তিনি রেকমেন্ডেশন পেয়েছিলেন সেখানে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু বিবেচ্য হবে। যদি এক্ষেত্রে কেউ তার পার্মানেন্ট অ্যাড্রেস ইতিমধ্যে আপডেট করাতে চান, কোনো অ্যাপ্লিক্যান্ট যদি আপডেট করাতে চান তাহলে তিনি কনসার্ন এইচএম বা এইচওআই এর সঙ্গে যোগাযোগ করবেন এবং এইচওআই সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, অর্থাৎ যেভাবে যা করা হয় মিটিং রেজুলেশন ইত্যাদি ইত্যাদি করে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। তো এইগুলো গেল মূলত রিজন। এবারে এই রিজনের পরে আরো একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে যেটা আমরা এখনই আসছি। এই রিজনগুলো দেওয়ার পর তিনি ওই যে ডায়লগ বক্স একটা যেটা চেক বক্স ছিল, ডায়লগ বক্স নয় চেক বক্স ছিল, সেই চেক বক্সটা তিনি টিক মারবেন, অর্থাৎ তিনি নিজে যখন করছেন তিনি টিক দেবেন এবং সেটাকে তিনি টিক দেওয়ার পরে তিনি কিন্তু ফাইনাল, দেখুন টিক দেওয়ার পরে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে আপডেট, একটা ফাইনালাইজ। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, একবার অ্যাপ্লিক্যান্ট যদি তার ওই আবেদনটা ফাইনালাইজ করে দেন তাহলে সেটা কিন্তু সরাসরি এইচওআই এন্ডে চলে যাবে, কিন্তু যতক্ষণ না তিনি এটাকে ফাইনালাইজ করছেন তার আগে পর্যন্ত তিনি যতবার চাইবেন ততবার এটাকে আপডেট করার সুযোগ পাবেন। অর্থাৎ শিক্ষক বা একজন অ্যাপ্লিক্যান্টকে এটা ফাইনালাইজ করার আগে এটাকে তার কনফার্ম হতে হবে বা তাকে শিওর হতে হবে যে তিনি যেটা দিচ্ছেন বা তার সপক্ষে যে ডকুমেন্ট দিচ্ছেন সেগুলো সঠিক রয়েছে এবং তারপরে তিনি এটাকে ফাইনালাইজ করবেন, না হলে তিনি এটাকে বারে বারে আপডেট করার সুযোগ পাবেন। এবং যখন তিনি ফাইনালাইজ করবেন তখন একটা ডায়লগ বক্স এখানে ওপেন হবে, আর ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ দ্য ট্রান্সফার ডিটেলস। যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে ফাইনালাইজ হয়ে যাবে এবং এটা কিন্তু এইচএম লেভেলে বা এইচওআই লেভেলে চলে যাবে। এবার এইচওআই লেভেলে চলে যাওয়ার পরে এটা কি হবে, যখন এইচওআই লেভেলে এটা চলে যাওয়ার পরে তখন ওই অ্যাপ্লিক্যান্টের যে লগইন সেখানে তিনি এইরকম আরো একটা পেজ দেখতে পাবেন, যেখানে তিনি যেখানে আবেদন করলেন অর্থাৎ যে চয়েস গুলো দিয়ে আবেদন করলেন যেখানে তিনি এই যে চয়েস গুলো দিয়ে আবেদন করলেন সেই চয়েসের ডিটেলসটা শো করবে এবং আরো দুটো জিনিস এক্সট্রা শো করবে। এক, নিচে থাকবে তার সেলফ ট্রান্সফার প্রপোজাল আইডি, যেটা সিস্টেম জেনারেটেড একটা সেলফ ট্রান্সফার প্রপোজাল আইডি এখানে শো করবে এবং ঠিক ডান দিকের কর্নারে উপরে টপ অফ দা রাইট কর্নার সেখানে ডাউনলোড ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তিনি এতক্ষণ ধরে যে কাজগুলো করলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করার তার সুযোগ থাকবে। সুতরাং এই পর্যন্ত হচ্ছে শিক্ষকের কাজ এবং শিক্ষক এই আইডি এবং ডাউনলোড ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর্মটা তিনি অবশ্যই ডাউনলোড করে তার নিজের কাছে রেখে দেবেন ফার্দার যদি তার কোনো প্রয়োজন লাগে। তবে এখানে বেশ কিছু জিনিস আমরা আরো একটুখানি আলোচনা করে নেব। এই যে যখন শিক্ষক
এই যে একজন অ্যাপ্লিক্যান্ট, শিক্ষক আমরা বলবো না, এখন অ্যাপ্লিক্যান্ট বলবো। এই যে একজন অ্যাপ্লিক্যান্ট যিনি তার আবেদনটি অ্যাপ্লিকেশনটি ফাইনালাইজ করলেন, ফাইনালাইজ করার পর এখানে এটা তো অটোমেটিক্যালি এইচওআই এন্ডে চলে গেল, এবং এই চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সিস্টেম থেকে তার সপক্ষে কিছু এলিজিবিলিটি মার্কস ক্রিয়েট হবে, তার সপক্ষে কিছু এলিজিবিলিটি মার্কস ক্রিয়েট হবে। অর্থাৎ যে আবেদনকারী, যে অ্যাপ্লিক্যান্ট যিনি অ্যাপ্লাই করছেন, তিনি যে আবেদনটা করলেন তার সপক্ষে কিছু এলিজিবিলিটি মার্কস তৈরি হবে। এই এলিজিবিলিটি মার্কসটাও কিন্তু বেস করে রয়েছে ওই 2015 জেনারেল ট্রান্সফার রুলের উপরে। কি রকম রয়েছে এই এলিজিবিলিটি মার্কস গুলো একটু আপনাদের সঙ্গে আলোচনা করে দিই। দেখুন এখানে একটা এরকম টিচার ট্রান্সফার এলিজিবিলিটি মার্কস একটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইরকম একটা জিনিস থাকবে, যেটা হচ্ছে এটা শিক্ষকদের মানে যিনি অ্যাপ্লিক্যান্ট তার মডিফাই করার কোনো জায়গা নেই, তিনি মডিফাই করতে পারবেন না, এটা সিস্টেম থেকে অটো ক্যালকুলেটেড, অটো পপুলেটেড হবে। কিরকম, প্রথমে আমি এখানে কয়েকটা প্যারামিটার রয়েছে। প্রথমে থাকবে সিনিয়রিটি, কিরকম থাকবে, 31/12/2005, 31/12 ডেটটা একটু আপনারা মাথায় রাখবেন, 31/12/2005 আগে যদি কোনো শিক্ষক জয়েন করে থাকে তাহলে ওই 31/12/2005 আগে যত বছর তিনি চাকরি করেছেন সেই তার জন্য ওই প্রত্যেকটা বছরের জন্য তিনি 2 মার্কস করে পাবেন। কিন্তু এক্ষেত্রে বলা ভালো, মানে 31/12/2005 আগে তিনি যত বছর চাকরি করেছেন তাহলে তিনি প্রত্যেকটা বছরের জন্য 2 মার্কস করে পাবেন। কিন্তু এক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কস 20-র বেশি হবে না, এবং 1-1-6 ওই 31/12/2005 আগে হলে 2 মার্কস, আর 1-1-6 পরে থেকে প্রত্যেকটা বছরের জন্য তিনি 1 মার্কস করে পাবেন। 1-1-6 পরের প্রত্যেকটা বছরের জন্য তিনি 1 মার্কস করে পাবেন। যদি কোনো জায়গায় 6 মান্থসের ফ্র্যাকশন হয় সেক্ষেত্রে 0.5 মার্কস সিস্টেম নিয়ে নেবে। বোঝাতে পারলাম? অর্থাৎ 31/12/2005 আগে প্রত্যেকটি বছরের জন্য 2 মার্কস, এবং 1-1-2006 প্রত্যেকটা 1-1-2006 প্রতিটা পরের বছরের জন্য 1 মার্কস, এবং 6 মান্থসের জন্য 0.5 মার্কস। এইভাবে তার মার্কস ওখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হবে। কিন্তু এক্ষেত্রে বলে দেওয়া ভালো টোটাল মার্কস 20-র বেশি হবে না। সেকেন্ড যে প্যারামিটারটা থাকবে সেটা হচ্ছে চিলড্রেন অফ ফিমেল টিচার। যদি কোনো ফিমেল টিচারের বা ফিমেল অ্যাপ্লিক্যান্টের 10 বছরের নিচে কোনো বেবি থাকে, 10 বছরের নিচে কোনো বাচ্চা থাকে, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ 5 মার্কস পাবেন। কিন্তু বাচ্চার বয়স যদি 10 বছরের বেশি হয়ে যায়, বাচ্চার বয়স যদি 10 বছরের বেশি থাকে সেক্ষেত্রে তিনি 3 মার্কস পাবেন। এক্ষেত্রে তিনি তো আগে যদি ওই গ্রাউন্ডে অ্যাপ্লাই করে থাকেন তাহলে তিনি তো তার যে ডকুমেন্টস তিনি অলরেডি সেটা আমরা জানি তিনি অলরেডি সেটা কিন্তু আপলোড করে দিয়েছেন। বাচ্চার বয়সের প্রমাণপত্র এক্ষেত্রে লাগে, সেটা তিনি আগেই অ্যাপ্লাই করবেন, মানে সেই গ্রাউন্ডেই তো অ্যাপ্লাই করছেন তিনি সেটা আগেই আপলোড করবেন। নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে প্লেস অফ পোস্টিং অফ স্পাউসেস, অর্থাৎ স্বামী বা স্ত্রীর যে প্লেস অফ পোস্টিং, প্রেজেন্ট যে প্লেস অফ পোস্টিং, তিনি যেখানে চাকরি করছেন তার যে প্লেস অফ পোস্টিং, সেইটার উপরেও একটা মার্কস থাকবে। কিরকম, যদি দুজনের প্লেস অফ পোস্টিং এর মধ্যে ডিস্টেন্স 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে হয়, যদি দুজনের স্বামী এবং স্ত্রীর প্লেস অফ পোস্টিং এর ডিস্টেন্স যদি 50 কিলোমিটার থেকে 100 কিলোমিটারের মধ্যে হয় তার জন্য পাবে 1 মার্কস, 100 থেকে 200 মধ্যে হলে পাবে 2 মার্কস, 200 কিমি এন্ড অ্যাবাভ যদি হয় তাহলে পাবে 3 মার্কস, এবং দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। অর্থাৎ 200 কিলোমিটার বা তার উপরে হলে 3 মার্কস, এইটাই হবে সর্বোচ্চ। যদি অন্য ডিস্ট্রিক্টে পোস্টিং হয়, এটা আরো একটা প্যারামিটার, যদি আদার ডিস্ট্রিক্টে পোস্টিং থাকে সেক্ষেত্রে কি হবে, কোনো অ্যাপ্লিক্যান্ট যদি আদার ডিস্ট্রিক্টে পোস্টিং থাকে সেক্ষেত্রে তার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেখান থেকে তিনি প্রত্যেক 50 কিলোমিটারের জন্য, আদার ডিস্ট্রিক্টে পোস্টিং এর ক্ষেত্রে প্রত্যেক 50 কিলোমিটারের জন্য তিনি একটি করে মার্কস তার অ্যাড হবে, পয়েন্ট অ্যাড হবে, এবং এক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম থাকবে 6 মার্কস, অর্থাৎ তিনি যত দূরেই থাকুন না কেন 6 মার্কসের বেশি তার হবে না। ঠিক আছে, এইগুলো গেল প্যারামিটার, এটা কিন্তু জেনারেল ট্রান্সফার রুলেই রয়েছে, আপনারা দেখে নেবেন।
আচ্ছা, যদি একটা জিনিস এখানে বলে দেওয়া ভালো, যদি কেউ ডিস্টেন্সের কারণে ট্রান্সফার চায় সেক্ষেত্রে তিনি ডকুমেন্টস কি আপলোড করবেন। কি কি ডকুমেন্টস আপলোড করা যাবে? প্রথমে বলা হচ্ছে আরটি এর সার্টিফিকেট, অর্থাৎ রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটির সার্টিফিকেট। যদি তার পার্মানেন্ট অ্যাড্রেস থেকে তার স্কুল অ্যাড্রেসের মধ্যে ইন্টার কানেক্টিং কোনো রেল লাইন থাকে তাহলে সেই রেলের টিকিট, অথবা সব থেকে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপের স্ক্রিনশট। গুগল ম্যাপে তার পার্মানেন্ট অ্যাড্রেস এবং স্কুল অ্যাড্রেস দুটোকে শো করিয়ে তার স্ক্রিনশট, তো সেই স্ক্রিনশটটাও জেপিইজি ফরম্যাটে আপলোড করা যাবে। এই হচ্ছে মূলত একজন অ্যাপ্লিক্যান্টকে এই জিনিসগুলো কিন্তু রেডি রাখতে হবে। এখন কয়েকটা জিনিস একটু এখানে মেনশন করে দেওয়া উচিত। কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ কোন কোন শিক্ষকরা অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমেই আমি এটা বলেছি, সমস্ত গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের অ্যাপ্রুভ শিক্ষকরা, গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট এডেড স্কুলের অ্যাপ্রুভ শিক্ষক বা শিক্ষিকারা আবেদন করার জন্য এলিজিবল। তবে তাকে ওই বিদ্যালয়ে ওই পোস্টে কমপক্ষে 5 বছর চাকরি করতে হবে। এইটা হচ্ছে মূলত এদের আবেদনের ক্রাইটেরিয়া। কিন্তু কারা কারা করতে পারবে না, হু আর নট এলিজিবল, কারা কারা করতে পারবে না সেটাও একটু জেনে রাখুন। স্পেশাল রুল ইনস্টিটিউশনস, ডিএ গেটিং ইনস্টিটিউশন এবং মাইনরিটি ডিপার্টমেন্টের যে ইনস্টিটিউশন, এদের জন্য আপাতত তারা এটা আবেদন করতে পারবে না। 5 বছরের কম যদি ওই স্কুলে চাকরি করে ওই পোস্টে তাহলেও পারবে না। অতীতে কোনো ট্রান্সফার অর্ডার যদি তিনি ডিনাই করে থাকেন, অর্থাৎ অতীতে কোনো তার এগেনস্টে কোনো ট্রান্সফার অর্ডার হয়েছিল তিনি ডিনাই করেছেন, সেক্ষেত্রে ওই যে ট্রান্সফার অর্ডার দেওয়া হয়েছিল সেই ডেট থেকে 7 বছরের মধ্যে তিনি আর আবেদন করতে পারবেন না। অর্থাৎ অতীতে কেউ ট্রান্সফার অর্ডার ডিনাই করে থাকলে সেই ডেট থেকে 7 বছরের মধ্যে তিনি আর ট্রান্সফার অর্ডার চাইতে পারবে, ট্রান্সফার অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে যারা করতে পারবেন না। যদি কোনো অ্যাপ্লিক্যান্টের এজ 59 প্লাস হয়ে যায়, কোনো অ্যাপ্লিক্যান্টের এজ যদি 59 প্লাস হয়ে যায় তাহলেও স্পিকারটা মনে হয় মুখের কাছ থেকে সরে গেছে। ওকে, যদি কোনো অ্যাপ্লিক্যান্টের এজ যদি 59 প্লাস হয়ে যায় তিনিও অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ ডিপার্টমেন্ট বলছে যদি 59 প্লাস এজ হয় তাহলে তার পেনশন বা অন্যান্য কাগজপত্র সব অলরেডি প্রসেসিং এ চলে গেছে, তাই এটা আর করাটা ঠিক হবে না। কোনো শিক্ষক বা শিক্ষিকার এগেনস্টে যদি কোনো ডিপি বা সাসপেনশন বা ক্রিমিনাল অফেন্সের যদি কোনো কেস থাকে তাহলে তিনিও পারবেন না। আরো একটা কারা পারবেন না সেটাও বলা হচ্ছে, বর্তমান বিদ্যালয় থেকে অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট তার যে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং সেখান থেকে তিনি 25 কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিদ্যালয়ে তিনি আবেদন করতে পারবেন না। যদিও এটা বেশি করে এটা আমাদের বলে দেওয়া হয়েছে যে এটা বেশি করে দেখাবে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে, কিন্তু সেকেন্ডারি টিচারদের ক্ষেত্রেও এটা কিন্তু দেখা হবে যে 25 কিলোমিটার প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং থেকে 25 কিলোমিটারের মধ্যে তিনি আবেদন করতে পারবেন না, কোনো চয়েস রাখতে পারবেন না। এটাও কিন্তু ভেরিফিকেশন হবে, বিভিন্ন লেভেল থেকে ভেরিফিকেশন হবে, এইচওয়াই লেভেল থেকে ভেরিফিকেশন হবে, ডিআই লেভেল থেকে ভেরিফিকেশন হবে এবং এসএসসি লেভেল থেকে ভেরিফিকেশন হবে। এখানে আরো কিছু জিনিস একটু মেনশন করে দেয়া ভালো, সেটা হচ্ছে একজন অ্যাপ্লিক্যান্ট যদি পুরো প্রক্রিয়াটি যথাযথভাবে তিনি ফিনিশ করেন, অর্থাৎ শেষ করেন, আমি আগেই যেটা বলেছি তিনি ফাইনালাইজ করার আগে কিন্তু যতবার ইচ্ছা আপডেট করতে পারবেন, কিন্তু ফাইনালাইজ হয়ে গেলে এই অ্যাপ্লিকেশনটা পুরো HYND এ চলে যাবে এবং তিনি অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করবেন, যেখানে তার একটা আইডিও জেনারেট হয়ে থাকবে, সেটা পেয়ে যাবেন। একটা জিনিস বলে রাখা যেটা আমি একটু মেনশন করি, শিক্ষক যখনই এটাকে ফাইনালাইজ করলেন, মানে ওই অ্যাপ্লিক্যান্ট যখনই এটাকে ফাইনালাইজ করলেন তখনই কিন্তু এর পর থেকে ওই ফাইনালাইজ করার পর থেকে জাস্ট ফাইনালাইজ হয়ে গেল, এরপর থেকে প্রত্যেকটা স্টেপে তার কাছে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্ট আসতে থাকবে, অর্থাৎ আপডেট বা অ্যালার্ট আসতে শুরু করবে। অর্থাৎ তিনি যখন HY পাঠালেন তার একটা অ্যালার্ট তিনি মেলে পেয়ে যাবেন, HY যদি সেটাকে কারেকশন করে বা কাজ করে যদি তার এন্ডে ফিরিয়ে দেন তিনি জানতে পারবেন, যদি HY সেটা DI এন্ডে পাঠিয়ে দেন তাহলে সেটাও তিনি জানতে পারবেন, অর্থাৎ প্রত্যেক স্টেপে তিনি অ্যালার্ট পাবেন। এখানে আরো কিছু উল্লেখ্য বিষয় রয়েছে, একজন এইচএম নিজেও তো অ্যাপ্লিক্যান্ট হতে পারেন, আমি আগেই বলছিলাম একজন এইচএম নিজেও অ্যাপ্লিক্যান্ট হতে পারবেন,
সেক্ষেত্রে তিনি যে স্কুলে এরকম এইচএম এর পোস্টে ভ্যাকান্সি রয়েছে তিনি অবশ্যই সেই স্কুলগুলোতে আবেদন করবেন বা সেখানে সেই ইনস্টিটিউশন বাছবেন। একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইও কিন্তু আবেদন করতে পারবেন, এটা বলে দেবেন, একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইও আবেদন করতে পারবেন। কিন্তু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে আবেদন করতে গেলে তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই পোস্টটা তো কোনো একটা স্কুলের জন্য হয়, তো তিনি যদি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই হিসেবে আবেদন করেন তিনি কিন্তু নতুন যেখানে গিয়ে জয়েন করবেন বা নতুন যে স্কুলে গিয়ে চুজ করছেন বা জয়েন করবেন সেখানে কিন্তু তাকে এটি হিসেবে জয়েন করতে হবে। সেখানে গিয়ে কিন্তু ওই স্কুলে গিয়ে কিন্তু তিনি আর এইচএম এর সুযোগ সুবিধা পাবেন না, এটাও কিন্তু একটু মাথায় রাখবেন। 2015 এই টিচার ট্রান্সফার রুল অনুসারে একটা বিদ্যালয়ে বা একটা ইনস্টিটিউশনের টোটাল যে টিচিং স্টাফ রয়েছে সর্বাধিক টোটাল টিচিং স্টাফের সর্বাধিক 10% শিক্ষক আবেদন করতে পারবে। এবং হেডমাস্টার মশাই বা এইচওআই তিনি কিন্তু ম্যাক্সিমাম 10% শিক্ষকের আবেদন ডিআইএনডেই ফরওয়ার্ড করবেন। ম্যাক্সিমাম 10% শিক্ষকের আবেদন ডিআইএনডেই ফরওয়ার্ড করবেন। এটা কিন্তু হেডমাস্টার মশাইদের একটা গুরু দায়িত্ব, মানে তার যত শিক্ষক আবেদন করেছে তিনি সবাইটা পাঠাবেন না, তিনি কার কার পাঠাবেন অবশ্যই তিনি আগে ম্যানেজিং কমিটির মধ্যে প্রয়োজনীয় ভাবে আলোচনা করে নেবেন, কাদের কাদের তিনি ছাড়বেন তিনি আলোচনা করে নেবেন, এবং তিনি কিন্তু সর্বাধিক অর্থাৎ ম্যাক্সিমাম 10%-এর বেশি শিক্ষককে কিন্তু তিনি ডিআই লেভেলে তাদের আবেদনটাকে ফরওয়ার্ড করবেন না। আরো একটা ইনফরমেশন, আমি শুধু শিক্ষক মানে অ্যাপ্লিক্যান্ট লেভেলটা আলোচনা করছি গৌতম বাবু, আপনি অবশ্যই এইচওআই লেভেলটা আলোচনা করুন, আমি এখন পর্যন্ত অ্যাপ্লিক্যান্ট লেভেলে রয়েছি। তো যদি আমরা যে প্রথমে যে গ্রাউন্ড অফ ট্রান্সফার যেগুলো চাই বলছিলাম, করবো হ্যাঁ বলুন। একটা কথা বলবো, ওই আপনি যখন বলে দিলেন সবটা, একটা পোর্শন একটু বলে দিন যে এইচওআই যাদেরটা ফরওয়ার্ড করছে এই লেভেলে এইচওআই সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দেবে, সেটা আপনি বলবেন, ওটা এইচওআই লেভেলের টাস্ক, ওটা আপনি একটু আলোচনা করে দেবেন। ওকে, আমি কিন্তু এইচওআই লেভেলের টাস্ক একদমই টাচ করছি না, ঠিক আছে, আপনি ওটা এইচওআই লেভেল আলোচনা করে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস ভালো, যিনি অ্যাপ্লিক্যান্ট যিনি এনি আদার রিজনে মানে অ্যাপ্লাই করছেন, অর্থাৎ ধরুন কেউ যে আমাদের যে গ্রাউন্ড গুলো রয়েছে তার মধ্যে লাস্ট যে গ্রাউন্ডটা ছিল এনি আদার রিজন, এই গ্রাউন্ডে যদি কোনো অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে তিনি যে 3টে চয়েস দেবেন, হয়তো তিনি অ্যাপ্লাই করলেন এইচএম, সেটা ডিআই কে পাঠালেন, ডিআই আবার সেটা এসএসসি তে পাঠালেন, কিন্তু তিনি যে 3টে চয়েস দেবেন যদি তার মধ্যে একটা নাও পাওয়া যায়, যদি তার মধ্যে কোনোটা না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ওই অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনটি এসএসসি রিজেক্ট করবে। এটা আমাদেরকে স্টেট লেভেল থেকে মাননীয় ডেপুটি ডাইরেক্টর স্যারেরা বলে দিয়েছেন। অর্থাৎ ধরুন কোনো একজন অ্যাপ্লিক্যান্ট তিনি 3টে চয়েস দিলেন এবং তার 3টে চয়েসের একটাও পাওয়া গেল না, কিভাবে পাওয়া যাবে না, কারণ ওখানে ওই যে স্কোরিংটা হবে, ওই স্কোরিং এ তিনি যে ফার্স্ট চয়েসটা দিয়েছেন সেক্ষেত্রে অন্য কারো স্কোর বেশি আছে তিনি ফার্স্ট চয়েসটা পেয়ে গেলেন, সেকেন্ড চয়েসটা অন্য যার স্কোর বেশি আছে তিনি পেয়ে গেলেন, থার্ড চয়েসটাও যার স্কোর বেশি আছে তিনি পেয়ে গেলেন, তো তিনি যে দিলেন এরকম তো হবেই, তো তিনি যেটা দিলেন সেটা কিন্তু পাওয়া না গেলে, সেই 3টে চয়েসের মধ্যে কোনো একটা পাওয়া না গেলে, ওই এনি আদার রিজনে যারা অ্যাপ্লাই করবে পাওয়া না গেলে তখন কিন্তু এসএসসি ওই অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করবে এবং সঙ্গে সঙ্গে এসএসসি কিন্তু ওই টিচারকে জানাবে, সেটা মেলের মাধ্যমে ওরা ইন্টিমেট করবে এবং পরে অ্যাপ্লিক্যান্ট আবার তিনি নতুন করে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। যতক্ষণ না এসএসসি তাকে জানাচ্ছেন ওই অ্যাপ্লিক্যান্টকে যে আপনার অ্যাপ্লিকেশনটা এই কারণে রিজেক্ট করা গেল না, প্রত্যেক লেভেলে যখন কোনো ইনফরমেশন থাকবে সেক্ষেত্রে কিন্তু একটা রিজন বা একটা কমেন্ট দেওয়া থাকবে, তখন এইটা যদি কোনো অ্যাপ্লিক্যান্ট যদি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু তিনি নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এইটা হচ্ছে পুরো শিক্ষকদের, একজন অ্যাপ্লিক্যান্ট মানে একজন শিক্ষক বা শিক্ষিকা, একজন তিনি প্রধান শিক্ষক বা সহপ্রধান শিক্ষক যিনিই হন না কেন, তিনি কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন আমি আশা করছি আপনাদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি। যদি এর বাইরেও কিছু জানার থাকে অবশ্যই গৌতম বাবু প্রেজেন্টেশনটা শেষ হয়ে যাওয়ার পর আপনারা সেখানে আমাদেরকে প্রশ্নগুলো করবেন এবং সত্যি অনেক কোশ্চেন উঠে আসবে, আমরা চেষ্টা করব আমাদের কাছে যা রিসোর্স রয়েছে সেই রিসোর্সের মধ্যে
দিয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা হায়ার লেভেল বা হায়ার অথরিটির কাছ থেকে জেনে নিয়ে আমরা কিন্তু সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এই অ্যাপ্লিক্যান্ট লেভেলের কি কি কাজ এইটুকু আপাতত উপস্থাপন করলাম। তো আশা করব আপনারা অবগত হয়েছেন। এরপরে আমি গৌতম বাবুকে অনুরোধ করব, গৌতম বাবু এইচওয়াই লেভেলে এইচওয়াইদের কি রোল বা কি অ্যাক্টিভিটি বা কি তাদের কি টাস্ক থাকবে সেটা নিয়ে আলোচনা করার জন্য। গৌতম বাবু, ওভার টু ইউ। থ্যাংক ইউ। ওকে 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 যাক, দেখুন একদম প্রথমেই উপরে লেখা আছে, মানে আমরা হেডমাস্টার মশাইরা কি করবো, মানে অ্যাপ্লিক্যান্ট ফাইনালাইজ করে দিয়েছে, আমাদের এন্ডে অ্যাপ্লিকেশনটা এসে গেছে। এইবার আমাদের দুটো কাজ, আইদার আমরা আমি একটু বলে নিই, এটা মানে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটার আগে একটু জাস্ট ইন্ট্রোডাকশন করে নিই। আমাদের দুটো কাজ, আইদার আমরা ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট করে দেবো, মানে অ্যাপ্লিক্যান্ট লেভেলে ফিরিয়ে দেবো, বললেই তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, ফিরিয়ে দেওয়ার এগেনস্টে আমাকে রিমার্কস লিখতে হবে, একটা পপ আপ বেরোবে, দেখবেন একটু পরেই বুঝিয়ে দেবো আপনাদের পাওয়ার পয়েন্টে। আইদার আমরা ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট করে দেবো তার ভ্যালিড গ্রাউন্ডে, অথবা আমরা ডিআই লেভেলে ফরওয়ার্ড করবো। এই দুটোর ভেতর যে কোনো একটা কাজ আমাদের করতে হবে। তাহলে আমি আমার ইন্টারপ্রিটেশন বা ইলাস্ট্রেশনটা স্টার্ট করছি। দেখুন, ইউজার ম্যানুয়াল ফর জেনারেল ট্রান্সফার এইচওয়াই, আমরা আমাদের কাজটা কি করে করব। এই পোর্টালটা আমরা প্রত্যেক মাসেই অন্তত অ্যাটলিস্ট একবার তো খুলি স্যালারি ফাইনালাইজ করার জন্য। সেখানে এই কথাগুলো আমাদের খুব পরিচিত কথা, মানে 6 নাম্বার রয়ে যে কথাটা আছে, 5 নাম্বার রয়ে কথাটা গত 2 মাস আগে থেকে চালু হয়েছে, এটা আগে ছিল না, আইসিটি লিভ সাবমিশন। আর 6 নাম্বার রয়ে যে একটা মেনু দেখতে পাচ্ছেন আপনারা, জেনারেল ট্রান্সফার অফ টিচার, জেনারেল ট্রান্সফার অফ টিচার। দেখবেন আপনারা 30 তারিখে উৎসশ্রী প্রকল্পটা উদ্বোধন হয়ে গেলেই, পোর্টালটার উদ্বোধন হলেই আমাদের এই ওএসএমএস পোর্টালে এই লেখাটা চলে আসবে, জেনারেল ট্রান্সফার অফ টিচার। এই লেখাটা যেই চলে এলো, আমাদের কি কাজ হবে না, এই লেখাটা যে এলো আমি কি করে জানতে পারবো না, আমি আমার মেলের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে জানতে পারবো। অ্যাপ্লিক্যান্ট আমার স্কুলের কোনো শিক্ষক যখনই ট্রান্সফারের জন্য আবেদন করে ফাইনালাইজ করলেন, সঙ্গে সঙ্গে আমার মেলে একটা অ্যালার্ট চলে আসবে, আমার মেলে অ্যালার্টটা চলে আসবে যে একজন অ্যাপ্লাই করেছে। আর মেলে অ্যালার্ট এলেই তখন আমি ওএসএমএস এ লগ ইন করবো। ওএসএমএস এ লগ ইন করলেই আমি এই অংশটা দেখতে পাবো, জেনারেল ট্রান্সফার অফ টিচার যে অংশটা দেখতে পাচ্ছি, ওইখানে আমি ক্লিক করব। ওই জেনারেল ট্রান্সফার মেনুতে গিয়ে ক্লিক করব, তখন দেখবেন আমাদের এই জাস্ট যে ব্লু কালারের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, উপরে লেখা আছে দেখুন, HY will log in to the IOSMS portal and find the menu teacher transfer as figure 1। এই যে ফিগার 1 এ টিচার ট্রান্সফার পোর্টাল, তারপরেই after entering the transfer menu he or she find reason wise list of transfer। স্বরূপবাবু এক্ষুনি বলে গেছেন, আপনাদের খুব সুন্দর করে বলে গেছে যে 5টা কারণে ট্রান্সফারের আবেদন হতে পারে। আমি সেই কারণগুলো একবার জাস্ট বলে দিচ্ছি। মেডিকেল রিজন সেলফ, মেডিকেল রিজন সল হতে পারে, ডটার হতে পারে, স্পাউস হতে পারে, বাবা মা হতে পারে। এটা উনি 1-এর AB দুভাবে ভাগ করেছেন, ওখানে টেবিলে 5-এর AB ছিল। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড 40% আর অ্যাবভ উনি বলে গেছেন, আপনারা জানেন 2015-র এটা রুলস। ফিমেল ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ড, এটা জানেন বাচ্চার জন্য হতে পারে, দূরত্বের জন্য হতে পারে। বাবু মোবাইলটা বোধহয় বন্ধ হয়ে গেছে, প্রেজেন্টেশনটা বন্ধ হয়ে গেছে। ট্রান্সফার যে মেনুতে ক্লিক করলেন, জেনারেল ট্রান্সফার অফ টিচার, দেখবেন এখানে 6টা গ্রাউন্ড পরপর লেখা রয়েছে। একদম রাইট হ্যান্ডে দেখুন, মেডিকেল রিজন সেলফ, মেডিকেল রিজন ডটার অর স্পাউস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ফিমেল ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ড, এজ 57 and others। এইবার আফটার এন্টারিং দ্য মেনু he or she find the teacher who is apply for self seeking transfer। স্বরূপবাবু বলে গেছেন এটা হচ্ছে সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার। এবার ওইখানে যখন ক্লিক করবেন, কোন মেডিকেল রিজন আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে টিচার লিস্ট ফর জেনারেল ট্রান্সফার মেডিকেল রিজন এরকম বেরিয়ে আসবে টিচার লিস্ট। টিচার লিস্টে কি আসবে, একদম এক্সট্রিম লেফটে রয়েছে দেখুন এডুকেশন ডিটেলস, আপনি দেখে নিলেন। তারপর রয়েছে এনরোলমেন্ট ডিটেলস, এর পরে আমি টেবিল এগুলো দেখাচ্ছি। তারপর আসবে ট্রান্সফার এলিজিবিলিটি মার্কস, স্বরূপবাবু বলে দিয়েছেন যে কিভাবে মার্কসটা অবটেন করা যাবে। তারপর আসবে টিচার্স নেম, অ্যাকশন। এই অ্যাকশনের তলায় দেখুন 2টো বাটন আছে, একটা হচ্ছে আপলোড এনওসি, এনওসিটা তো আমরা দেবো, মানে আমরা মানে ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত করে রেজলিউশন করবে,
হেডমাস্টার মশাই ওটা একটা প্যাডে লিখে দেবেন রেজলিউশন নাম্বার দিয়ে, এটা আমাদের ট্রেনিং এ বলে দেওয়া হয়েছে। কারণ ম্যানেজিং কমিটি রেজলিউশন 4 পাতা 5 পাতা, ওটা ওই 200 কেবির ভেতর জেপিজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে করে আপলোড করতে প্রবলেম হবে। ওই জন্য ম্যানেজিং কমিটি এনওসি রেজলিউশন করবে, আমি একটু বলে রাখলাম। করার পরে সেটা আমরা প্যাডে লিখে দেবো আর কি, এনওসিটা রেজলিউশন নাম্বার দিয়ে। ওই আপলোড এনওসি রয়েছে। আরেকটা রয়েছে ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট। দেখুন লাল কালি দিয়ে অল্প করে লেখা, ওখানটা আপনার এই কালো দিয়ে ডার্কেন করা রয়েছে, ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট। এবার তাহলে আমি বলেছিলাম এক্ষুনি, যদি আমি আপলোড এনওসি করি তার মানে আমি অ্যাপ্লিক্যান্টের যে অ্যাপ্লিক্যান্টটা সেইটা নিয়ে মুভ করার চেষ্টা করছি। আর যদি আমি ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট করি মানে আমি অ্যাপ্লিক্যান্টকে ফিরিয়ে দিচ্ছি। মনে করুন আমি ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট করেছি, HY ক্যান ব্যাক অ্যাপ্লিকেশন টু দা অ্যাপ্লিক্যান্ট। যদি আমি ব্যাক করি সঙ্গে সঙ্গে দেখবেন ওই ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট ক্লিক করলেই যে অ্যাপ্লিক্যান্টটার নাম আসবে, তার কোড আসবে, আর একটা পপ আপ খুলে যাবে, রিমার্কস বলে একটা পপ আপ খুলবে। সেখানে 250 ক্যারেক্টারের ভেতর আপনাকে লিখে দিতে হবে যে আপনি কেন অ্যাপ্লিকেশনটা ব্যাক করছেন অ্যাজ এ HY। সেটা আপনি লিখে দিয়ে দেখুন গ্রিন বাটনে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা ব্যাক করিয়ে দিলেন, মানে আপনি অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করলেন বা ব্যাক করলেন। আদারওয়াইজ যদি অ্যাপ্লিকেশনটা ব্যাক না করে আপনি যদি অ্যাপ্লিকেশনটা দেখেন, তাহলে আপনি ওইখানে ক্লিক করে কি দেখতে পাবেন, ওই যে আপনি দেখলেন না কিছুক্ষণ আগে এডুকেশন ডিটেলস, পার্সোনাল ডিটেলস, আমি যে দেখালাম যে টেবিলটা, আমি আরেকবার সেই টেবিলটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে টেবিলটা, এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডিটেলস, এনরোলমেন্ট ডিটেলস, ট্রান্সফার এলিজিবিলিটি মার্কস, টিচার নেম, অ্যাকশন। এবার আমি অ্যাপ্লিকেশনটা মনে করুন ব্যাক না করে আমি প্রসিড করছি, তাহলে আমার এই বক্সটা আসবে। দেখুন আফটার ফাইন্ড দ্য নেম অফ দ্য টিচার, টিচারের নামটা দেখলাম, HY ক্যান ভিউ অল ডিটেলস, মানে আমার স্কুলে যে শিক্ষক ট্রান্সফারের জন্য আবেদন করেছেন আমি তার নামটা দেখে ফেললাম। তার সাথে সাথে কি কি দেখতে পাবো আমি, দেখুন ফিগার 5 যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। স্বরূপবাবু দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। প্রথমে আপনারা দেখতে পাবেন টেবিল 5 এনরোলমেন্ট ডিটেলস, মানে আপনার স্কুলের এনরোলমেন্ট ডিটেলস। দেখুন একদম নিচে নাম্বার অফ বয়েজ স্টুডেন্ট, নাম্বার অফ গার্লস স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ টোটাল টিচার। প্রথমে এই টেবিল 5টা দেখবেন। তারপর দেখবেন ট্রান্সফার এলিজিবিলিটি মার্কস, মানে যেটা স্বরূপবাবু একটু আগে খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিয়েছে, এটা আমার আর বোঝানোর দরকার নেই, যেটা টেবিল 6। এগুলো আপনারা কিন্তু যখন টিচারকে দেখছেন যে কে ট্রান্সফারের জন্য আবেদন করেছে তার প্রোফাইলটা খুললেই এগুলো আপনি এক এক করে দেখতে পাবেন। তারপর দেখবেন টেবিল 7 টিচার ডিটেলস, এটা তো OSMS-ও আপনারা প্রত্যেক বছরই আপডেট করেন। টিচার ডিটেলস দেখুন, টিচারের প্রাইমারি প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল, কন্ট্যাক্ট প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল, এটাও দেখে নিলেন, চেক করলেন, দেখলেন মানে চেক করলেন। তারপরে দেখছেন টেবিলস, চলে আসুন ফিগার 8। ফিগার 8-এ দেখুন টিচার অ্যাপ্লিকেশন ডিটেলস, মানে এখানে আপনারা টোটাল ডিটেলসটা দেখে ফেলবেন। এমপ্লয়ি নেম, ট্রান্সফার টাইপ, এমপ্লয়ি কোড, স্কুল নেম, মানে প্রেজেন্ট স্কুল ডিটেলস, মানে যে স্কুলের এমপ্লয়ি রয়েছে। প্রেফার্ড ডেস্টিনেশন, মানে এমপ্লয়ি স্বরূপবাবু কিছু আগে বলেছিল যে 3টে স্কুলে অ্যাপ্লাই করতে পারবে। প্রেফার্ড ডেস্টিনেশন মানে কোন কোন স্কুলে এমপ্লয়ি যেতে চাইছে। রিজন দিয়েছে মেডিকেল রিজন, ডিজিজ, আচ্ছা ডিজিজ দিয়েছেন এইখানেই। এইবার যখন এই মেডিকেল রিজনটা দিলেন সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, তাই মেডিকেল রিজন যে দিয়েছেন তার এগেনস্টে অ্যাপ্লিক্যান্ট স্বরূপবাবু বলে গেছেন জেপিজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে 200 কেবির ভেতর সে মেডিকেল গ্রাউন্ডের ডকুমেন্ট গুলো আপলোড করেছে। তাহলে HY, তাহলে হেডমাস্টার হিসেবে আপনার কাজ কি, তাহলে আপনি দেখে নেবেন যে যে ডকুমেন্টটা আপলোড করা হয়েছে সেই ডকুমেন্টটা অথেন্টিক কিনা। সেটা আপনি কিভাবে দেখবেন, এটা আমাদের স্টেট লেভেল ট্রেনিং এ বলে দেওয়া হয়েছে। সেটা আমাদের ম্যানেজিং কমিটির, যিনি স্পন্সর্ড ম্যানেজিং কমিটিতে একজন ডাক্তারবাবু আছেন মেম্বার হিসেবে, তাকে দিয়ে সেটা আমরা ভেরিফাই করাবো সেটা অথেন্টিক কিনা। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আমরা দেবো, আমি একটু আগেই বলেছি আপনাকে, এনওসি ডকুমেন্ট, ওই দুটোই জেপিজি ফরম্যাটে আপলোড করে নিয়ে আমাদের এখানে অ্যাটাচ করে দিতে। ফিগার 9 গেল।
এবার এনওসি ফাইল সাকসেসফুলি আপলোড, মানে আমরা এনওসিটা দিলাম, আপলোড করলাম, আমাদের যিনি ডাক্তারবাবু আছেন তিনি ওনার সার্টিফিকেটকে ওনাকে পরীক্ষা করে দেখলেন যে উনি যে মেডিকেল গ্রাউন্ডে যে কারণের জন্য উনি ওই যে সমস্ত কারণগুলো স্বরূপবাবু বলে গেছেন, রেনাল ফেলিওর হতে পারে বা বিভিন্ন গায়নোকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, এই যে কারণগুলো আপনার স্বরূপবাবু বলে গেছেন সেই কারণগুলো অথেন্টিক কিনা, উনি যে ডকুমেন্টস গুলো দিয়েছেন তার সপক্ষে ওনার আমার যিনি ডক্টর মেম্বার আছেন তিনি এগুলো পরীক্ষা করে দেখবেন, দেখে তিনি একটা মেডিকেল ডকুমেন্ট দেবেন, সেটা এখানে আপলোড করতে হবে। তাহলে এনওসি আপলোড করলাম আর মেডিকেল ডকুমেন্টটা আপলোড করলাম, এনওসি ফাইল সাকসেসফুলি আপলোড করে এইবার দেখুন একদম নিচে লেখা আছে ফরওয়ার্ডেড টু ডিআই, মানে এই অ্যাপ্লিকেশনটা ডিআই লেভেলে আমরা ফরওয়ার্ড করলাম। অর্থাৎ ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট যখন প্রথমে বলেছিলাম তাহলে তার কোনো সমস্যাই ছিল না, কিন্তু ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট না করে যদি ডিআই লেভেলে ফরওয়ার্ড করতে চাই তাহলে এতগুলো জিনিস আমাকে পরপর এই টেবিলগুলো এক এক করে আসবে, একটা করে চেক করবেন, আসবে, লাস্টে এসে আপনি এটা ডিআই কে ফরওয়ার্ড করবেন। আর ডিআই কে যখন ফরওয়ার্ড করবেন তখন লাস্ট একটা পেজ আসবে, আফটার আপলোডিং দ্য এনওসি সার্টিফিকেট দ্য এইচওয়াই ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন টু ডিআই এন্ড উইথ রিমার্কস অ্যান্ড চেকলিস্ট, একটা চেকলিস্ট আসবে। দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিমার্কস ফর ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড টু ডিআই, একদম প্রথম প্রশ্ন থাকবে, এই চেকলিস্টে কতগুলো প্রশ্ন থাকবে, আপনাকে ইয়েস নো গুলো করে যেতে হবে। ওয়েদার পার্সোনাল ইনফরমেশন ইন রেসপেক্ট অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ কারেক্ট, ইয়েস ক্লিক করলেন। ওয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট কমপ্লিটেড 5 years স্যাটিসফ্যাক্টরি সার্ভিস, ওই যে স্বরূপবাবু যেগুলো বলে গেলেন ওখানেও ইয়েস ক্লিক করলেন। Whether the applicant has refused to carry the transfer order issued earlier, যদি করে থাকেন অ্যাপ্লিক্যান্ট এর আগে ট্রান্সফার যদি ইস্যু হয়েছে উনি সেটাকে রিফিউজ করে থাকেন, যদি ইয়েস হয় তাহলে 7 বছর লক পিরিয়ড থাকবে, মানে 7 বছরের আগে যেদিনকে উনি রিজেক্ট করেছেন বা যেদিন অর্ডারটা ইস্যু হয়েছিল সেই দিন থেকে 7 বছর অব্দি লক পিরিয়ড, উনি তার ভেতরে এই ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন না। আর যদি কোনো ট্রান্সফার অর্ডার ইস্যু না হয়ে থাকে আপনি নো লিখবেন। 4 নাম্বারটা ওই যে বলে দিলাম 7 বছর লক পিরিয়ড। আচ্ছা কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস আছে কিনা, ইয়েস অর নো। আর ডিসিপ্লিনারি প্রসিডিংস যদি না থাকে, কোনো জুডিশিয়ারি প্রসিডিংস যদি না থাকে, কোনো ফিনান্সিয়াল অ্যানোমালিজ এর এগেইনস্টে যদি কোনো জুডিশিয়াল প্রসিডিংস না থাকে তবেই তো অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাইটা করতে পারবে, তাহলে এটা নো হওয়ার সম্ভাবনাই বেশি। Whether the subject teacher to teach the particular subject will become zero in the event the applicant is transferred, যদি আপনি অ্যাপ্লিক্যান্টকে মনে করুন ট্রান্সফার করে দিলেন, ট্রান্সফার করে দেওয়ার পর আপনার জিওগ্রাফি একজন টিচার তিনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি সেটাকে অ্যাপ্রুভ করে দিলেন, তাহলে এক্ষেত্রে আপনার করণীয় কি, জিরো হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমাদের স্টেট লেভেলের ট্রেনিং এ বলে দেওয়া হয়েছে এক্ষেত্রে করণীয় হচ্ছে ইমিডিয়েটলি লেটার প্যাডে স্কুলকে এসএসসি কে এটা ইনফর্ম করতে হবে যে আমার এই পোস্টে একজন মাত্র টিচার ছিল যাকে আমি কোনোভাবেই আটকাতে পারলাম না, এমন গুরুত্বপূর্ণ মেডিকেল গ্রাউন্ডে উনি অ্যাপ্লাই করেছেন যাকে আপনি কোনোভাবেই ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট করতে পারবেন না বা রিজেক্ট করতে পারবেন না, তাকে আপনাকে ছাড়তেই হবে। পয়েন্টে আমরা রয়েছি, মানে whether the school will face extreme difficulty in view of the workload considering role strength in the event the applicant is transferred, এগুলো আপনি আপনার মতো করে ইয়েস নো করে যাবেন, লাস্টে গিয়ে আপনাকে একটা রিমার্কস করে সাবমিট করতে হবে। সাবমিট করলেন মানে এই যে দেখুন গ্রিন কালার দিয়ে সাবমিট বাটনটা রয়েছে, এই সাবমিট করলেন মানেই আপনার মানে অ্যাপ্লিকেশন ফাইনালাইজ করে এইচওয়াই এন্ডে পাঠিয়েছিল, এইচওয়াই সেটা ফাইনালাইজ করে ফরওয়ার্ড করে দিল ডিআই এন্ডে চলে গেল। এইটা হচ্ছে আমাদের কাজ। আশা করি আমি বোঝাতে পারলাম। আসলে আজকে প্রচন্ড টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে সেটা আমি সেকেন্ড হাফে দেখছি যাতে